হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে দ্য হিন্দু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল ডিসকাশনে সকলকে স্বাগত। তো ফার্স্ট পেজেই পরপর কতগুলো গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, আমরা দেখে নেব। ওয়েস্ট পুশিং রাশিয়া ক্লোজার টু চায়না, শেষ জয়শঙ্কর। তো খুব গুরুত্বপূর্ণ এটা স্টেটমেন্ট এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্কর উনি দিয়েছেন। রাশিয়াকে চীনের দিকে ঠেলে দিচ্ছে পশ্চিমা দেশগুলো। The world must give Moscow more option rather than closing door on it, says minister. He hits out as Beijing for mind game that deter countries from working with other partner. তো এটা এই জয়শঙ্কর সম্প্রতি বলেছেন, খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা। The world must give Russia more options rather than closing door on it, pushing it towards a closer embrace with China, said External Affairs Minister S. Jaishankar on Friday. Speaking on last day of the Ministry of External Affairs annual Resina dialogue, Mr. Jaishankar also said that China should not be allowed to play mind game that deter countries from working with other partner. তো অ্যানুয়াল রাইসিনা ডায়ালগ যেটা হয়, সেখানে জয়শঙ্কর এই মন্তব্য করেছেন যে এখানে অ্যাকচুয়ালি চায়নাকেই সুবিধা করে দেওয়া হচ্ছে, পশ্চিমা দেশগুলোর উচিত নয় রাশিয়ার জন্য দরজা বন্ধ করে দেয়া। হিটিং আউট at China for breaking agreement and changing its behavior at the border since the LAC standoff in April 2020, the minister indicated that China wants the border issue to be resolved while not bringing other international player, the US, into India's strategic calculation. তো 2020 থেকে চলে আসা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এরিয়াতে যে ভারত চায়না টেনশন যেটা শুরু হয়েছিল সেটা এখনও পর্যন্ত চলছে। তো এই বিষয়টাকেই তিনি এখানে তুলে ধরেছেন। দ্য মাইন্ড গেম হুইচ উইল বি প্লেড উড বি দ্যাট ইজ জাস্ট বিটুইন দ্য টু অফ আস, দ্যাট নো আদার কান্ট্রি শুড এক্সিস্ট ইন আওয়ার রিলেশনশিপ, Mr. Jaishankar said during a discussion on think tanks. He said India wouldn't give another country which is clearly a competitive country a veto over our policy choices. We should be confident enough to leverage the international system to create the best possible outcome. তো এরকম অনেক মন্তব্য তিনি করেছেন গুরুত্বপূর্ণ, এবং মূল যে জিস্টটা সেটা অলরেডি এখানে দেওয়া রয়েছে। আরেকটা কি, এখানে এই যে P5 নেশন, পার্মানেন্ট 5 পাওয়ার, যারা সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার, তারা কিন্তু অপোজিং ইন্ডিয়াস ক্লেম ফর সিট ইন ইন্টারন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। তো এই সিটের ক্ষেত্রে এটা সবসময়তেই হয়, বেজিং চায়নায় কিন্তু বেসিক্যালি ভেটো পাওয়ার ইউজ করে দেয় ভারতের যে সদস্য পদ, ভারত যেন পার্মানেন্ট এখানে হতে না পারে। যাই হোক, এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট, খুব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, এবং এটা বাস্তব একটা ঘটনা যে ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জের ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে। রাশিয়া কিন্তু পশ্চিমা দেশ থেকে যেহেতু তারা তার থেকে বাণিজ্য করতে অস্বীকার করেছে, তারা স্বাভাবিকভাবে চায়নার দিকে ঝুঁকছে, যেটা কিনা আগামী ভবিষ্যতের জন্য একটা খারাপ ইঙ্গিত। তো এটা উনি বলেছেন, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মেক পাবলিক অর্ডার অন J&K ইন্টারনেট ব্যান। The Supreme Court ordered the government on Friday to publish the final decision of the committee which review internet suspension order in the Union Territory of Jammu and Kashmir. তোমরা দেখেছি জম্মু কাশ্মীরে দফায় দফায় দীর্ঘ সময় ধরে ইন্টারনেট কিন্তু ব্যান করা হয়েছিল, এবং তার জন্য একটা কমিটি বসানো হয় যে সেটা লিগালি করা হয়েছে নাকি। তো সেই যে কমিটি, যেখানে তাদের ফাইনাল ডিসিশন, তাদের রিপোর্ট, সেটা পাবলিশ করার কথা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে। 3 judge bench headed by Justice B.R. Gavai, however, agreed with the government that the internal deliberation of the review process need not be made public. The court did not delve into whether the reason or finding of the review committee need to be published. The bench said it was for an individual petitioner to raise a plea on the appropriate forum or court that a non-existence of reason, if any, in a final review order affected their right to challenge. We are not going into that aspect, Justice Gavani remarked.
Solicitor General Tushar Mehta, appearing for the government, said that the review process was an internal check into the personality of the temporary suspension order. The hearing was based on a miscellaneous application filed by the Foundation of Media Profession, asking compliance with a Supreme Court judgment in the Anuradha Bazin case in January 2020. যাই হোক, এখানে এই নির্দেশটা দেওয়া হয়েছে, এটা গুরুত্বপূর্ণ, কারণ ইন্টারনেট ব্যান নিয়ে সারা দেশে কিন্তু বিভিন্ন সময় বহু চর্চা হয়ে থাকে। এটা মানবাধিকার লঙ্ঘন কিনা, এটাকে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে আনা উচিত কিনা, এই সমস্ত বিষয়ে যেহেতু চর্চা হয়, সেজন্য এই বিষয়টা জেনে রাখা উচিত, জেনে রাখা প্রয়োজন যে কোথায় কোথায় সুপ্রিম কোর্ট থেকে বা বিভিন্ন হাইকোর্ট থেকে এই বিষয়ে কি অর্ডার দেওয়া হয়, সেটা কিন্তু আমাদের ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে উল্লেখ্য বিষয়। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, ফ্যাকচুয়াল ইনফরমেশনের জন্য গুরুত্বপূর্ণ, পলিটিক্যাল ইস্যুর জন্য নয়। Gemini AI reply to query, is Modi a fascist? Violates IT rule, minister. তো এখানে মূল বিষয়টা ফ্যাকচুয়াল ইনফরমেশন আমরা জানবো। জেমিনি, Google's new artificial intelligence chat product, is violating Indian information technology laws and criminal code in its reply to a query on whether Prime Minister Narendra Modi is fascist. Minister of State for Electronic and Information Technology Rajiv Chandrasekhar said on X on Friday. তো জেমিনি এই নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবটকে গুগল তৈরি করেছে, এটা একটা ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, এবং একে জিজ্ঞাসা করা হয়েছিল সম্প্রতি যে প্রধানমন্ত্রী কি ফ্যাসিস্টের মতো কাজ করছেন। তো এই জিজ্ঞাসা করাটা, এটা আইটি যে ল রয়েছে, ইনফরমেশন টেকনোলজি যে ল রয়েছে, তার উল্লঙ্ঘন। এটা রাজীব চন্দ্রশেখর, যিনি কিনা মিনিস্টার ফর স্টেট অর ইলেকট্রনিক ইনফরমেশন টেকনোলজি, তিনি এটা বলেছেন। When he was asked, is Modi fascist, Gemini AI responded that Mr. Modi had been accused of implementing policies that some experts have characterized as fascist. তো সরাসরি না বললেও এরকম ইঙ্গিত একটা দিয়েছে। যাই হোক, এইটাকে বলা হচ্ছে দিস আর ডিরেক্ট ভায়োলেশন রুল 3 clause 1 clause B of the IT rule 2021 and violation of several provisions of the criminal code, Mr. Chandrasekhar said. His sub-reaction reveals a fault line between the Indian government hand-off approach to AI research and tech giants AI platform which are keen to train their model quickly with the general public, opening them up to embarrassing competition with the political leaders. Google did not immediately respond to a request for comment. এখন এখানে ইম্পর্টেন্ট যেটা, রুল 3 clause 1 clause B কি বলছে, অনলাইন প্ল্যাটফর্ম শুড ফ্রম ইউজার নট টু হোস্ট, ডিসপ্লে, আপলোড, মডিফাই or share any information that belong to another person is grossly harmful, defamatory, obscene, pornographic, pedophilia or otherwise unlawful in any manner. তো এমন কিছু প্রকাশ করা হবে না ইন্টারনেটের মাধ্যমে যেটা কিনা কোনো ব্যক্তির জন্য আনলফুল হবে, তার জন্য খুব এম্বারেসিং হবে, তার জন্য সমস্যা তৈরি করবে, এরকম ধরনের কোনো কিছু প্রকাশ করা যাবে না। তো এটাই রুল বলা আছে এবং মিনিস্টার তিনি বলছেন এটা ভায়োলেশন হয়েছে। তো এখানে গেমিনি এই চ্যাটবট সম্পর্কে আমাদের একটু জেনে রাখা প্রয়োজন এবং ইনফরমেশন টেকনোলজি এই বিষয়টা জেনে রাখা প্রয়োজন। এখানে গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, উইল ফার্স্ট টার্ন টু ডেথ ইফ টকস অন 6 শিডিউল প্রোটেকশন ফর লাদাখ ফেল, সেজ ওয়াংচুক। তো খুব গুরুত্বপূর্ণ এই নিউজটা, কারণ আমরা জানি লাদাখ কিন্তু ডিম্যান্ড করছে যে তাদের যেন লেজিসলেচার থাকে, তারা যেন সরাসরি যেটা ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রের শাসন ক্ষমতার মধ্যে সরাসরি যেন তারা না যায়, তাদের যেন একটা আলাদা লেজিসলেচার থাকে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে আমরা আরও কিছু জানতে পারবো। প্রমিনেন্ট climate activist Sonam Wangchuk said on Friday that he would fast unto death in sub-zero temperature if the talk between civil society leaders of Ladakh and the Ministry of Home Affairs officials on Saturday did not succeed. তো যদি কথাবার্তা এখানে সাকসেসফুল না হয় তিনি
ফাস্ট আনটু ডেথ এটা কিন্তু শুরু করবেন। He said that the government under the influence of industrial lobby does not want to ensure constitutional safeguard for Ladakh. তো সরকার কিন্তু কনস্টিটিউশনাল সেফগার্ড লাদাখের জন্য চাইছে না, ইন্ডাস্ট্রিয়াল লবির জন্য। Those lobbies want to exploit Ladakh like what they have done in Himachal Pradesh, Uttarakhand, where the locals are now paying a price. তো এটা সরকারের যে সিদ্ধান্ত সেটা লাদাখকে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে, এটা তিনি মনে করছেন হিমাচল প্রদেশ এবং অন্যান্য যে পাহাড়ি রাজ্যগুলো উত্তরাখণ্ড সেখানে যেরকম হয়েছে সেরকম সমস্যা তৈরি হয় বলে মনে করছেন। He said it was a myth that inclusion under the 6th schedule of the constitution would hamper development. It will give local people a say in development. It will ensure council of indigenous tribal people who must be consulted in all project and the management of Ladakh. Presently, the Lieutenant Governor can allot opening for mining and industry to whoever he wants. This is what the Ladakhi people fear the most, he said. তো এখানে তিনি বলতে চাইছেন যে লাদাখে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু যদি কনস্টিটিউশনাল সেফগার্ড পান, তারা যদি 6th শিডিউলে এটা অন্তর্ভুক্তিকরণ করা হয় তাহলে তাদের একটা ক্ষমতা তারা পাবেন। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে লেফটেন্যান্ট গভর্নমেন্ট তিনি মনে করলেই সেখানে মাইনিং প্রসেস কিন্তু চলছে, যে কোনো জায়গাতে ইন্ডাস্ট্রি খোলা যেতে পারে, মাইন করা যেতে পারে, এটা কিন্তু যথেচ্ছভাবে চলতে পারে না। সাধারণ মানুষের হাতে কিছু ক্ষমতা থাকা উচিত এবং যদি ট্রাইবাল পিপল তাদেরকে তকমা দেওয়া হয় 6th শিডিউল অনুযায়ী তাহলে তারা কিন্তু এই ক্ষমতাটা পাবেন। তিনি এটা বলছেন। দ্য মেম্বার অফ লেহ অ্যাপেক্স বডি অ্যান্ড কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর এক্সপেক্টেড টু মিট সিনিয়র MHA অফিসিয়াল অন স্যাটারডে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের সিনিয়র অফিসিয়াল যারা আছেন তাদের সাথে এই দুটো সংস্থা তারা মিট করবে, লাদাখের দুটো সংস্থা তারা মিট করবে, তাদের সাথে এই নিয়ে চর্চা হবে। ফাইনালি এটা কি বলা হচ্ছে, উই ডিম্যান্ডেড এট ইউনিয়ন টেরিটরি বাট ইট কাম উইথ নো পাওয়ার টু দ্য পিপল। উই অ্যাকচুয়ালি লস্ট অল MLAs উই ইউজড টু হ্যাভ ইন জম্মু কাশ্মীর। There is no public representation in how policies are framed or managed. We are now left with much less power at the democratic level. They should grant statehood or at least union territory with legislative assembly. তো তাদের মূল দাবি হচ্ছে এটাই, ইউনিয়ন টেরিটরি যদি থাকে সেখানে যেন লেজিসলেচার থাকে অথবা যেন স্টেটহুড দেওয়া হয়। এই দুটো দাবি তারা রেখেছেন যাতে করে এটা আরও বেশি পাওয়ারফুল হয়, যাতে সাধারণ মানুষের যেটা প্রয়োজনীয়তা সেটা তারা করতে পারে এবং সরকার পক্ষ থেকে ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত কাজকর্ম সেগুলো যথেচ্ছভাবে না হয়, এটা হচ্ছে তাদের মূল দাবি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু যেটা বেশ কিছু সময় ধরে চলছে এবং আগামী দিনেও এর বিষয়ে অনেক কিছু ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। এরপর আমরা বাংলা নিউজ এবং এডিটোরিয়ালে চলে যাব। খুব গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, এটা সমস্ত নিউজ পেপারেই পাবলিশড হয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম সংশোধন হয়েছে গর্ভধান আইনে। সেরোগেসি যে অ্যাক্ট রয়েছে সেখানে কিছু সংশোধন কেন্দ্রীয় সরকার করেছে, মোস্ট ইম্পর্ট্যান্ট এটা। সেরোগেসি বা গর্ভধান আইনে পরিবর্তন আনলো কেন্দ্রীয় সরকার। নতুন আইনে বিবাহিত দম্পতি যদি শারীরিক সমস্যা থাকে স্ত্রী বা স্বামীর কোনো একজনের জননকোষ ব্যবহার করেই গর্ভধাত্রী মায়ের সাহায্যে সন্তানের জন্ম দেওয়া যাবে। সেক্ষেত্রে সংশোধিত গর্ভধান আইন 2022 অনুযায়ী জেলা মেডিকেল বোর্ডের শংসাপত্র লাগবে, যাতে উল্লেখ থাকবে স্বামী বা স্ত্রীর মধ্যে কোনো একজনের শারীরিক সমস্যা রয়েছে এবং জননকোষ দাতার প্রয়োজন রয়েছে। তবে দুজনের শারীরিক প্রতিবন্ধকতা থাকলে চলবে না। সিঙ্গেল মাদার বা একা মহিলারা নিজেদের ডিম্বাণু শুক্রাণু দাতার সাহায্যে গর্ভধান প্রক্রিয়ায় সন্তানের জন্ম দিতে পারবেন। এক্ষেত্রেও মহিলাকে নিজের ডিম্বাণু ব্যবহার করতে হবে, ডিম্বাণু দাতার সাহায্য নেওয়া যাবে না। পুরনো গর্ভধান আইনে দম্পতি দুজনেরই জননকোষ ব্যবহার করার বাধ্যতামূলক ছিল। নির্দিষ্ট করে এই বিষয়টি বদল করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য বা পরিবার উন্নয়ন মন্ত্রক। সুপ্রিম কোর্ট সাম্প্রতিককালে দেশের বিভিন্ন প্রান্তের মহিলাদের থেকে জননকোষ দান নিয়ে আবেদন পায়। তারা জানান কোনো বিরল যৌন সমস্যায় ভুগছেন তারা, সে কারণে তারা গর্ভধান করতে পারছে না। কিন্তু ডিম্বাণুদানে অনুমতি না থাকে গর্ভধান প্রক্রিয়া সাহায্য নিয়েও হতে পারছে না তারা। এরপরই আইন সংশোধনের কথা ভাবা শুরু হয়। গত বছর মার্চ মাসে গর্ভধান প্রক্রিয়ায় জননকোষ তারা নিষেধাজ্ঞা দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। এরপরই শিশু আদালতের কাছে একের পর এক আবেদন আসতে শুরু করে। তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ, এখানে হিস্ট্রি রয়েছে, নট ইম্পর্টেন্ট, পুরো ফ্যাক্টটা আমাদের জানতে হবে। তো এখানে কোনো একজন তারা জননকোষ দিলেই সেটা কিন্তু করা যাবে, যেটা আগে দুজনের ক্ষেত্রেই ছিল। তো এটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশান, এখান থেকে প্রশ্ন হতে পারে।
নেক্সট, বিকশিত ভারত বনাম বেকারত্ব বিতর্ক এবিপি মঞ্চে। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা জানি, নতুন ভারত বলতে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, স্বজনপোষণমুক্ত, পরিবারতন্ত্রমুক্ত ভারতের স্বপ্ন বুঝি, এটা বলছে। আরেকজন বলছেন যে এসব মুখে বলা সোজা, দেশে নতুন চাকরি, উন্নতর সম্ভাবনা, আরও ভালো স্বপ্ন দেখানোর কাঠামোয় গুণ ধরেছে। নতুন ভারতের আরতি বলতে শুধু চাকরি 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 বলেই যাব। প্রথমজন প্রাক্তন বিজেপি সংসদ, সংঘঘনিষ্ঠ ইত্যাদি ইত্যাদি। এবং দ্বিতীয়জন বাগ্মীশু লেখক, কংগ্রেসের শশী থারুর, এরা রয়েছেন। তো ভোটের বিষয়ে কিছু চর্চা হয়েছে, কিন্তু মূল যেটা ইস্যু, যে বর্তমান ভারতবর্ষের কী পরিস্থিতি, সেটা নিয়ে এখানে কিছু বলা রয়েছে। তো এখানে এটা পলিটিক্যাল আলোচনা, অ্যাকচুয়ালি খুব বেশি এখান থেকে ইনফরমেশন আমরা পাবো না। এখানে একটা গুরুত্বপূর্ণ নিউজ আছে, দেউচার কয়লা তুলতে দরপত্র শীঘ্রই। বীরভূমের দেউচা পাচামি এলাকা থেকে কয়লা উত্তোলনের আগে তার উপরে ব্যাসল্ট পাথর তোলা জরুরি, সেই কাজের জন্য দরপত্র চেয়েছিল রাজ্য শিল্পোন্নয়ন নিগম। সূত্রের খবর, 11 মার্চ জমা দেওয়ার শেষ দিন। দেউচা থেকে কয়লা উত্তোলনের জন্য দ্রুত আন্তর্জাতিক দরপত্র চাওয়া হবে, সম্ভবত 3-4 মাসের মধ্যে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে পোল্যান্ডের সাউলেশিয়া প্রদেশ থেকে প্রধান জেকব স্টেলস্কির নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে আজের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের বৈঠকে কয়লা তোলা নিয়ে কথা হয়। বৈঠকে রাজ্যের বিদ্যুৎ সচিব শান্তনু বসু, নিগমের চেয়ারম্যান পিবি সেলিমও ছিলেন। নিগম সূত্রের দাবি, বিদ্যুৎ উন্নয়ন কর্মীদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ নিয়ে সাইলেশিয়ার সঙ্গে সমঝোতা হয়েছিল রাজ্যের। তো কয়লা উত্তোলনে পোল্যান্ডের দলটিকেই জানানো হয়েছে, এটা তারা চাইলে দরপত্র দিতে পারবে। দ্রুত বিদ্যুৎ দিতে এবং ছাদে সৌরবিদ্যুতের পরিকাঠামো বসাতে বিদ্যুৎ আইন সংশোধন করেছে কেন্দ্র। মেট্রোপলিটন এলাকার আবেদন করার 3 দিনের মধ্যে, পুরো এলাকায় 7 দিনে, গ্রামে 15 দিনে বিদ্যুৎ সংযোগ মিলবে। বৈদ্যুতিক গাড়ি চার্জ দিতে মিলবে আলাদা সংযোগ। ছাদে সৌরবিদ্যুতের কাঠামো করতে 10 কিলোওয়াট পর্যন্ত ক্ষমতার ক্ষেত্রে প্রযুক্তিগত সমতার সীমা সমীক্ষার দরকার নেই। যাই হোক, এই গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, এগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। জিওগ্রাফি অপশনাল ক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই ধরনের নিউজগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওয়েস্ট বেঙ্গলের নতুন কি ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা ফিজিক্যাল ফিচার্সে কোথাও হোক, ইকোনমিক ক্ষেত্রে হোক, এই সমস্তগুলো কিন্তু সরাসরি গুরুত্বপূর্ণ এবং ফ্যাকচুয়াল কোয়েশ্চেনও এখান থেকে হতে পারে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ রয়েছে, যেটা প্লাস্টিক দূষণ বা পরিবেশ দূষণ নিয়ে যে কোনো জায়গাতে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। একটি পূর্ণবয়স্ক অলিভ রিডের কচ্ছপের গোটা শরীরে আষ্টে পিষ্টে জড়িয়ে নাইলনের একটা জাল, তার করুণ মুখখানি কেবল বেরিয়ে। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড WWF এর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এই ছবি ক্যাপশন লেখা হয়েছে, জালেবদ্ধ কচ্ছপটির পা নাড়ানোর ক্ষমতা পর্যন্ত নেই। যে প্রতিবেদনের সঙ্গে এই ছবি চাপা হয়েছে তা প্রতিবাদ্য হলো সাগরে জমা বর্জ্য প্লাস্টিক। সাগরতটে ভেসে আসা মরা তিমির পেটের ভিতরে রাশি রাশি প্লাস্টিক বর্জ্য, এমন দৃশ্য তো হালে একাধিকবার দেখাতে হয়েছে। সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম রিসার্চ গেটে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, 2050 সালে সাগরে মাছের চেয়ে প্লাস্টিকের পরিমাণ হবে অনেক বেশি। এখন যে হারে প্লাস্টিক বর্জ্য সমুদ্রে মিশছে, তাতেই তার পরিমাণ এমন দাঁড়াবে বলে আশঙ্কা। তার মধ্যে দুনিয়ার জনসংখ্যা আরও বাড়বে, প্লাস্টিকের ব্যবহারও সেই মতো বাড়বে। তার ফলে সমুদ্রে প্লাস্টিকের পরিমাণ আরও বাড়তে পারে বলে অনুমান। প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে সমাজবদ্ধ একটি ডিসিশন নিয়ে বিশ্বজুড়ে সই সংগ্রহ করতে নেমেছে স্বেচ্ছাসেবী সংস্থা change.org। তো এখানে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, সমাজ মাধ্যমে একটা পিটিশন নিয়ে সই সংগ্রহে নেমেছে। রিসার্চ গেটে প্রকাশিত প্রতিবেদন বলছে, বিশ্বব্যাপী প্লাস্টিকের ব্যবহার গত 50 বছরে 20 গুণ বেড়েছে এবং মনে করা হচ্ছে আগামী 20 বছরে তার দ্বিগুণ হবে। গবেষণা অনুযায়ী 2014 সালের তুলনায় 2050 সালে 3 গুণ বেশি প্লাস্টিক সামগ্রী তৈরি হবে। সারা বিশ্বে বিভিন্নভাবে তৈরি হওয়া প্লাস্টিকের 1/3 নদীপথে বা অন্য কোনোভাবে গিয়ে পড়ছে সমুদ্রে, যার পরিমাণ বছরে প্রায় 80 লক্ষ টন। এই যে ইনফরমেশনটা দেওয়া রয়েছে এখান থেকে, এটা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে হবে এবং রিসার্চ গেটে দেয়া এই যে তথ্য, এটা আমরা বিভিন্ন জায়গাতে ব্যবহার করতে পারি। বিশেষ করে প্লাস্টিক দূষণ নিয়ে যে কোনো জায়গাতে আমরা এটা ব্যবহার করতে পারি। জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনা জ্যাকামের মতেই, প্লাস্টিক যদিও বিশ্বের সবকটি উপকূল জুড়ে সাজিয়ে রাখা হয়, তাহলে বিশ্বের সমুদ্রের প্রতিটি তীর বরাবর প্লাস্টিকের একটি প্রাচীর তৈরি করা যাবে। এই প্লাস্টিক সমুদ্রের ইকোসিস্টেম বাস্তুতন্ত্রের ছাড়কার করে দিতে পারে। 150 জন বিশেষজ্ঞের মতামত ছাপা হয়েছে, ব্যবহার করা হয়েছে আগের অন্তত 200টি গবেষণাগার বিশ্লেষণ। খুব গুরুত্বপূর্ণ এই নিউজটা। নেক্সট একটা খুব গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, মুক্ত বাণিজ্য চুক্তিতে
ধীরে চলবে নয়াদিল্লি। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আন্তর্জাতিক যে ট্রেড, এটা সরাসরি অপশনাল জিওগ্রাফিতে এই টপিকের উল্লেখ রয়েছে, বা এখান থেকে ফ্যাকচুয়াল কোয়েশ্চেন তৈরি হতে পারে। যে কোনো দেশের সঙ্গেই মুক্ত বাণিজ্য চুক্তি করতে ভারতের কোনো তাড়াহুড়ো নেই। স্বচ্ছ, লাভজনক পরিস্থিতি এবং সমতা থাকলে তবেই এই চুক্তির পথে এগোনো যাবে। শুক্রবার এই কথা জানিয়ে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, এদিন মন্ত্রী বলছেন, বাণিজ্যিক আলোচনা নিয়ে আমাদের তাড়াহুড়ো করা উচিত নয়। একটি বাণিজ্য চুক্তির প্রভাব বছরের পর বছর দেশের উপর প্রভাব ফেলে। ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে দিনের পর দিন কঠিন পরিস্থিতি তৈরি হওয়ার বিষয়ে প্রশ্নের জবাব দিচ্ছিলেন গোয়েল। 2022 সালের শেষের মধ্যে ইউকে এবং ভারত মুক্ত বাণিজ্য চুক্তিতে সই করতে পারবে বলে তৈরি হলেও ঠিক কদিনের মধ্যে তা বাস্তবায়িত হবে তা খোলসা করে বলতে পারছিলেন না। 9 বছর ধরে চুক্তি থেকে কার কী লাভ হবে তা নিয়ে মতপার্থক্য থাকার পর 2022 সালে ফের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করে দুই দেশ। নয়াদিল্লির কাছে ভারত ইউকের মধ্যে চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে দেশের বিপুল রপ্তানি আশায় রয়েছে ভারত। অন্যদিকে এদেশে হুইস্কি, দামি গাড়ি, আইনি পরিষেবার দরজা খুলে যাবে ইউকের সামনে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আধিপত্য কমাতে 2022 সালে ভারত এবং ইউকে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে ফের ইউর সাথে আলোচনা করা হয়েছিল। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আন্তর্জাতিক ক্ষেত্রে। এডিটোরিয়াল ডিসকাশনের ক্ষেত্রে আমরা দ্য হিন্দুর এডিটোরিয়ালটা আমরা একটু দেখব। চেঞ্জিং দ্য গ্রোথ প্যারাডিম। গ্রোথ প্যারাডিমে কি চেঞ্জেস আসছে সেটা এখানে খুব সুন্দর আলোচনা করা রয়েছে। ইন্ডিয়াজ ইকোনমি ইজ নট হেলদি, দ্য গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া has said in an open letter to the Union Finance Minister নির্মলা সীতারামন। তো ভারতের অর্থনীতি খুব একটা ভালো পরিস্থিতিতে নেই, এটা একটা ওপেন লেটার নির্মলা সীতারামনকে লিখেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। More GDP does not improve the well-being of citizens if it does not put more income in their pocket, he says. বেশি জিডিপি, অতিরিক্ত জিডিপি যদি সাধারণ মানুষের কাছে অর্থ পৌঁছে না দিতে পারে সেটাকে উন্নয়ন বলা যায় না। They need decent job with the Indian economy has not provided despite impressive growth of GDP. জিডিপির গ্রোথ হচ্ছে বটে, কিন্তু জব ক্রিয়েট হচ্ছে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, জবলেস গ্রোথ হচ্ছে। The health of any complex system, whether the human body or a nation economy, cannot be determined by its size. সাইজ দেখে যেমন মানুষের স্বাস্থ্যের অবস্থা বলা যায় না, তেমনি দেশের অর্থনীতির জিডিপির সাইজ দেখেও কিন্তু দেশের বাস্তব পরিস্থিতি বলা যায় না। হোয়াট ম্যাটার ইজ দ্য শেপ ইন ইট। এর শেপটা গুরুত্বপূর্ণ। জিডিপি গ্রোথ হ্যাজ বিকাম দ্য dominant measure of the health of all the economy. The dominant paradigm is first increase the size of the pie before its redistribution. তো যে কোনো অর্থনীতির ক্ষেত্রে জিডিপি গ্রোথটাকে ধরা হয় আগে। কেন ধরা হয়? কারণ প্রথমে এটাকে বাড়তে দেওয়া হোক, তারপরে এটাকে ডিস্ট্রিবিউশনের কথা ভাবা যাবে। It was replaced socialist model which were concerned with condition at the bottom. তো এটা এই যে বর্তমান ধারণা, প্যারাডিম শিফটের কথা এই জন্য বলা হয়েছে যে এটা কিন্তু ধারণা বর্তমানে যে জিডিপিটাকে বাড়তে দাও আগে, তারপরে সেটা ডিস্ট্রিবিউশনের কথা, সাধারণ মানুষের মধ্যে সেটা ছড়িয়ে দেওয়ার কথা ভাবা যাবে। সোশ্যাল মডেল কিন্তু সেটা বলা হয় না, সেটা একেবারে বটম থেকে, নিচু স্তর থেকে উন্নয়নের কথা বলা হয়। ইকোনমিস্ট ডু নট এগ্রি অন হাউ দ্য ওয়েলবিং অফ সিটিজেন শুড বি মেজার্ড। তো এখানে কিভাবে সাধারণ মানুষের যে ওয়েলবিং সেটা হবে সেটা নিয়ে কিন্তু স্পষ্ট এখানে বলা নেই। হোয়াট আর দ্য বেস্ট মেজার অফ প্রপার্টি, এমপ্লয়মেন্ট অ্যান্ড দ্য অ্যাডিকুয়েট ইনকাম। আর সবথেকে ভালো মাপ কী হতে পারে, পরিমাপ কী হতে পারে, সেটা অবশ্যই এমপ্লয়মেন্ট, পভার্টি এবং যথেষ্ট পরিমাণ ইনকাম আছে কিনা সেটা দেখা। In their model, such hard to qualify conditions are taken care by some invisible hand when GDP grows. India is becoming one of the most unequal countries in the world with its flawed model of economic process. তো আনইকুয়াল কান্ট্রি অর্থাৎ এই যে গ্যাপ, সাধারণ মানুষের মধ্যে যে বন্টনের গ্যাপ, সেটা কিন্তু অন্যান্য দেশের মতো ভারত কিন্তু সেই সমস্ত দেশের মধ্যে প্রথম সারির দিকেই রয়েছে, এটা উনি বলছেন। Mr. Sitharaman is not responsible for the poor shape of Indian economy. All Indian government since the liberalization of the economy in 1991 have focused on GDP. তো শুধুমাত্র সীতারামন নয়, এখানে 1991 পর থেকে যখনই জিডিপির উপর ফোকাস করা হয়েছে তখন থেকে কিন্তু এটা হয়েছে। GDP grew at 7.2% per year in the 10 years of United Progress Alliance rule.
excluding 2008-9 global financial crisis, and also at 7.2 National Democratic Alliance 10 years. There are no difference in growth, but structural conditions that cause inadequate growth have also not changed. In fact, they have worsened. তো এখানে উনি পুরো চিত্রটা ইতিহাসটা তুলে ধরছেন। এলপিজি রিফর্ম এসেছিল 1991-তে, তারপর থেকে গ্রোথের ওপর জিডিপির ওপর ফোকাস করা হয়। সেটা বেড়েছে ঠিকই, শুধুমাত্র 2008 নয়, যখন মন্দা এসেছিল সারা বিশ্বে, সেটা বাদ দিয়ে বাকি সময় যথেষ্ট পরিমাণে বেড়েছে। কিন্তু এই যে জব ক্রিয়েশন বা স্ট্রাকচারাল কন্ডিশন, গঠনগত অবস্থা, সেটা কিন্তু খুব একটা ভালো পরিস্থিতিতে নেই, বরং আরও খারাপ হয়েছে। ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অন্তর্ভুক্তিমূলক এবং দীর্ঘস্থায়ী উন্নয়ন। অল ইকোনমিজ ইন ওয়ার্ল্ড ডেভেলপ থ্রু সিমিলার স্টেজ অ্যাকর্ডিং টু ইকোনমিস্ট। অর্থনীতিবিদদের মতে সমস্ত দেশই বিভিন্ন যে ফেজের মধ্য দিয়ে যায়, একই রকম স্টেজের মধ্য দিয়ে সমস্ত দেশে কিন্তু যায়। ফার্স্ট, পপুলেশন মুভ ফ্রম এগ্রিকালচার টু ইন্ডাস্ট্রি। প্রথমেই কৃষিকাজে নিযুক্তদের মানুষের সংখ্যা সেটা ইন্ডাস্ট্রির দিকে শিফট করে, অ্যান্ড দেন টু সার্ভিস, তারপরে সেটা টার্সিয়ারি সেক্টর সার্ভিসের দিকে শিফট করে। সাইমালটেনিয়াসলি দে মুভ ফ্রম রুরাল টু আরবান, তারপরে সেটা রুরাল থেকে আরবানের দিকে শিফট করে। ইন দিস ওয়ান পাথ ফর অল মডেল অফ প্রোগ্রেস, ভিলেজ আর ব্যাড অ্যান্ড সিটিজ আর গুড, অ্যান্ড ফার্মস আর ব্যাড অ্যান্ড ফ্যাক্টরিজ আর গুড। According to this theory of progress, India has not developed sufficiently because both industrialization and urbanization have been too slow. তো অর্থনীতিদের মতে যত বেশি কৃষি থেকে শিল্পতে শিফট হবে এবং ফার্ম থেকে সেটা শিফট হবে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, তত বেশি উন্নয়ন হয়েছে বলে মনে হয়। কিন্তু ভারতের ক্ষেত্রে এটা স্লো গ্রোথ দেখা গিয়েছে এই দুটো সেক্টরই। India must address the global climate crisis while growing its own economy to catch up with developed countries. With the present model of progress, India must use more fossil fuel to propel economic growth. This has become a bone of contention in global climate negotiation. While all countries are expected to make equal sacrifices to solve the global climate, therefore India must find a new paradigm of progress for itself and for the world, for more inclusive and environment-friendly, sustainable growth. What could be this paradigm be? তো ভারত যদি এই পরিস্থিতি থেকে উন্নয়ন ঘটাতে চায়, তাহলে তাকে নতুন কিছু ভাবতে হবে পরিবেশকে বাঁচিয়ে। কারণ যেসব দেশ ডেভেলপ হয়েছে তারা প্রচুর পরিমাণে কার্বন নিঃসরণ করে তারা ডেভেলপড হয়েছে। তো ভারত যদি সেই পথে হাঁটতে যায় তাহলে সেটা কিন্তু হবে না, তাহলে সেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে না। সাস্টেনেবল করার জন্য ভারতকে নতুন কিছু ভাবতে হবে। সেটা কি হতে পারে? ফসিল ফুয়েল অ্যান্ড দ্য মডার্ন ইকোনমি। দ্য চেক কানাডিয়ান এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট ভ্যালকাভ স্মিল provide a blueprint in his book, How the World Really Works, a Scientist's Guide to Our Past, Present and Future. 2023-এ ভালকাভ স্মিলের এই বইটার কথা উনি উল্লেখ করেছেন, How the World Really Works, a Scientist's Guide to the Past, Present and Future. He analyzed the use of fossil fuel in the modern economy. They are used in the production and the distribution of 4 fundamental material for modern civilization. কেন এটাকে ইউজ করা হয়? প্রচুর পরিমাণে ফসিল ফুয়েল ইউজ করা হয়, জ্বালানি, জীবাশ্ম জ্বালানি ইউজ করা হয়। কোন জায়গাতে? স্টিল, কংক্রিট, প্লাস্টিক অ্যান্ড ফুড, এই চারটেতেই ব্যবহার রয়েছে। স্টিল অ্যান্ড কংক্রিট আর রিকোয়ার্ড ফর বিল্ডিং রোড, ব্রিজ, হুইচ প্রোভাইড দ্য বেসিক নিড ফর দ্য হ্যাবিটেশন অ্যান্ড ট্রান্সপোর্ট। স্টিল ইজ অলসো ব্যাকবোন অফ দ্য মোস্ট মেশিনারি। তো এর ব্যবহার রয়েছে এখানে। মোরওভার, অলমোস্ট অল মোবাইল মেশিনারি ইউজড ফর ট্রান্সপোর্টেশন অ্যান্ড ফার্মিং রান অন ফসিল ফুয়েল। Plastic in many composition have become ubiquitous in the construction of machines, buildings and appliances. These are light, easy to mold and are durable. Plastic also enable hygienic storage and transportation of food and are widely used for sanitary protection in hospital and homes. ইত্যাদি ইত্যাদি এখানে বলা রয়েছে, জাস্ট কমন বিষয় বলা রয়েছে, এই বিষয়ের ইউজগুলো বলা হয়েছে। তো he evaluate the total system requirement of fossil energy for technological innovation for renewable energy solutions such as electric vehicle and solar panel. It will take many decades to replace this basic material and fossil energy in their production process. তো এই সমস্ত এই যে ব্যাপক হারে আমাদের রিকোয়ারমেন্ট রয়েছে এই সব জিনিসের, প্লাস্টিক থেকে শুরু করে স্টিল থেকে শুরু করে এই যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে, সেই জায়গাতে পুরোপুরি
রিনিউয়েবল রিসোর্সকে দিয়ে সেটাকে রিপ্লেসমেন্ট করা, কয়লা না পুড়িয়ে, তেল না পুড়িয়ে এগুলো তৈরি করা, সেটা হতে কিন্তু বহু সময় লেগে যাবে। তো এটা উনি এখানে বলতে চাইছেন। স্টিল, কংক্রিট, প্লাস্টিক এইগুলো, অ্যান্ড মোর ফান্ডামেন্টাল দ্যান ডিজিটাল কমোডিটি সার্ভিস, fossil fuel based solutions have become integral for increasing the scale of food production distribution in the last century to meet the needs of the human population of the planet. This has increased in the last 100 years for the 2 billion to 8 billion. 2 billion থেকে বর্তমানে 8 billion হয়ে গেছে। ভারতেই 1.4 billion মানুষ থাকে। Fertilizer are produced from fossil fuel feedback. Farm machinery made of steel and run on fossil fuel. Plastic are used for hygienic transportation of food and global supply chain. তো এইগুলো ব্যবহার রয়েছে, এগুলো হয়ে থাকে। Smil says the greater the retreat of agricultural mechanism, reduction in the use of synthetic agrochemical and reduction of this fossil fuel based service, the greater the need for the labor force to leave cities to produce food and the old days. Purely organic farming would require most of us to abandon cities and retail villages. Are we prepared to do this? তো উনি পুরোপুরি সেই গ্রাম্যাবস্থার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যাওয়া কি সম্ভব, সেটাকে উনি প্রশ্ন তুলে দিয়েছেন। যদি সম্ভব হয় তবেই কিন্তু এই পরিস্থিতি পাল্টানো যাবে এবং পুরোপুরি যে নেচারের সাথে থাকা, রিনিউয়েবল এনার্জি ইউজ করার কথা তিনি এখানে বলছেন। এখানে কিছু লোকাল সলিউশন সিস্টেমের কথা বলা হয়েছে। লোকাল সিস্টেম সলিউশন কোঅপারেটিভ ডেভেলপ বাই কমিউনিটিজ ইন দেয়ার ওন ভিলেজেস অ্যান্ড টাউন্স আর দ্য ওয়ে টু সলভ গ্লোবাল সিস্টেমিক প্রবলেমস ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড inequality economic growth. That is Gandhian solution for Indian economic and social progress, which has set adopted at a modern Western solution for the development since 1950. 60% of the Indian citizens live in rural areas. A majority work on farms and small industries, rural area, not in the large factories and automotive equipment, rather than trying to catch up with the rich countries and the historical development. But India should take advantage of the present reality. India's policymakers must free themselves from Western dominated theories of economy. These are cause of global problem, not their solution. The time has come to go back old solution to go for the future. Rural Bharat can be university for the world, producing innovation and institution and politics for inclusive and sustainable growth. তো এখানে পুরোপুরি ভারতীয় নিয়মে, যেটাকে গান্ধিয়ান পরিকল্পনা বলা হয়, সেই ধরনের নিয়মে গ্রামাঞ্চলগুলোকে গ্রোথ করা এবং সেটাকে পুরোপুরি প্রাকৃতিক পদ্ধতিতে করা, এটাকে নতুন একটা প্যারাডিম শিফট, নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার, বিশ্বের জন্য শিক্ষা, ভারত যাতে পথপ্রদর্শক হতে পারে এরকম একটা সিস্টেম বিল্ড করার কথা বলা হচ্ছে, যেটা গ্রোথটা শহর কেন্দ্রিক হবে না, গ্রোথ হবে গ্রাম্য কেন্দ্রিক। এটা এর মূল জিস্ট। তো সাথে সাথে আজকের গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল ডিসকাশন এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।